নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভৌত বিজ্ঞান মডেল প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। তোমাদের ইতিমধ্যে আরও বেশ কয়েকটি ভৌত বিজ্ঞান যে মডেল প্রশ্ন দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলের। আজকেও রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সর্বশেষ 2026-এর থেকে প্রথম 1 নম্বরের যে মডেল প্রশ্ন সেটা দেখানো হবে। এরকম আরও অনেক প্রশ্ন তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি আরও ভালো করতে পারবে। তো ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে তো এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই দেখো, এটা হচ্ছে আরামবাগ হাই স্কুল 1 নম্বরের মডেল প্রশ্ন, যেটা আরামবাগ হাই স্কুল থেকে নেওয়া আর কি, ঠিক আছে। 2025 সনের এই প্রশ্নটা, যেটা ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে। আর এখন আমরা 2026-এর প্রস্তুতির জন্য এই প্রশ্নটাই আমরা সমাধান করে দেখাবো। তাহলে প্রথম যে প্রশ্নটি আছে, আমি টোটালি প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরের প্রশ্ন, 500টি কাগজ একটি বান্ডিলের বেধ 2.5 মিলিমিটার, একটি কাগজের বেধ মাইক্রন এককে কত সেটা আমরা হিসাব করব। তাহলে 500 কাগজ 2.5 মিলিমিটার, একটা কাগজ হচ্ছে 2.5 ডিভাইডেড 0.005 মিলিমিটার, 1 মিলিমিটার আবার কত, 1000 মাইক্রন। তাহলে এটাকে 1000 অর্থাৎ 5 মাইক্রন হবে উত্তর। তাহলে আমাদের কোথায় আছে, 1 নম্বরেই 5 মাইক্রন আছে। এরপরে 2 নম্বর, গতিশক্তির মাত্রীয় সংকেত কোনটি? আমরা যদি দেখি, গতিশক্তির মাত্রীয় শক্তি কি সমান হাফ অফ এম বি স্কোয়ার, এম আর ভি হচ্ছে এল টি ইনভার্স স্কোয়ার, যেহেতু এখানে এল টি ইনভার্স 2 ও বেগ হচ্ছে, আর স্কোয়ার যেহেতু এল স্কোয়ার টি স্কোয়ার সম্পূর্ণ করলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো এম এল স্কোয়ার টি ইনভার্স 2 মানে এটা সিতে আছে, তাহলে উত্তর হবে সি, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। 1 অ্যাংস্ট্রম কত মিটার? এটা তোমাদের জানা থাকতে হবে, 10⁻⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁻10 মিটার। এরপরের প্রশ্ন, সেটা হচ্ছে একটি বস্তুর সরণ এস এবং অতিক্রান্ত দূরত্ব ডি হলে সূত্র কোনটি হবে? আমরা যদি দেখি, সূত্র পদার্থবিজ্ঞানের সরণ কখনোই দূরত্বের বেশি হয় না, তাই এস স্মলার দ্যান অথবা ইকুয়াল ডি, তাই এস ইজ স্মল দ্যান এই সূত্রটি একুরেট হবে, অর্থাৎ সূত্র হচ্ছে সি। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। এম ভরের একটি বুলেট স্মল এম, যেটা ক্যাপিটাল এম ভরের একটি ব্লককে ভি বেগে আঘাত করার মধ্যে এর মধ্যে প্রবিষ্ট হলেও সংঘর্ষের পর সংস্থাটির বেগ কত? তাইলে এরকম করে 4টা অপশন আছে, আমরা 4টা অপশন একটু দেখি। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে এম ভি সমান এম প্লাস এম ইন্টু ভি, তাহলে ভি হবে এম ভি বাই এম প্লাস এম। তাহলে শুধু এম যদি আমরা এখানে চিন্তা করি, তাহলে ভি হবে এই ভিটা এখানে এম বাই এম প্লাস এম ইন্টু ভি, তাহলে এটা আসে কততে, বিতে আসে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। প্রদত্ত কোনটি ক্যালসিয়াম আয়নের সমসংখ্যক ইলেকট্রন যুক্ত? তো ক্যালসিয়াম আর 2 ইলেকট্রন ত্যাগ করছে, ক্যালসিয়ামের জন্যই আমরা 20। তাহলে 20 থেকে 2 গেলে 18, অর্থাৎ আর্গনের 18টা ইলেকট্রন, কাজে এখানে আর্গনের সমপরিমাণ, তাহলে এখানে আর্গন হবে। এরপরের প্রশ্ন, প্রদত্ত কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান, তাহলে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? আমরা যদি বলি তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে কি সি নম্বর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, কারণ হাইড্রোজেন স্থিতিশীল, অক্সিজেন স্থিতিশীল, রেডিও অ্যাক্টিভ কার্বন হচ্ছে রেডিও অ্যাক্টিভ, আর ক্লোরিনও স্থিতিশীল, তাহলে সি নম্বর হবে। এরপরে আলফা ও বিটা কণার আধানের অনুপাত হচ্ছে আলফা কণার 2টা ইলেকট্রন এবং বিটা কণার 1টা ইলেকট্রন, আধানের অনুপাত 2:1। এরপর আমরা চলে যাব গ্রুপ বি যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি 2 নম্বরের প্রশ্ন। 4 ডিগ্রি উষ্ণতায় 1 মিলিলিটার জলের ভর কত এবং 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? তাহলে 4 ডিগ্রি উষ্ণতায় 1 মিলিলিটার জলের ভর, আমরা যদি বলি ঘনত্ব সর্বাধিক হয়, তাই তোমার 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, তাই 1 মিলিলিটার জলের ভর 1 গ্রাম। তাহলে এখন 1 অ্যাংস্ট্রম, পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব হচ্ছে এ ইউ, ক্যাপিটাল ইউ কিন্তু, তাহলে 1.496 10⁻11 মিটার। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। সাধারণ তুলা যন্ত্রে রাইডারের কাজ কি? সাধারণ তুলা যন্ত্রে রাইডার হলো খুব ছোট ভরের একটি তার বা ধাতুর টুকরো যা তুলার বিমের উপর বসানো থাকে। রাইডার ব্যবহার করে খুব ছোট ভর বা সূক্ষ্ম ভর নির্ণয় করা যায়। এরপরে প্রশ্ন, কখন গতিশীল বস্তুর তাৎক্ষণিক বেগে গড়বেগ সমান হবে? যখন কোনো বস্তু সমবেগে চলতে থাকে তখন তাৎক্ষণিক বেগ এবং গড়বেগ সমান হবে, কারণ তখন বেগ সময়ের সাথে পরিবর্তিত হয় না। এরপরের প্রশ্ন, ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল সরণ সময় লেখচিত্র
নতি কোন রাশি প্রকাশ করে? সরণ সময় লেখচিত্র যদি বলি, উপরে ডিসপ্লেসমেন্ট, নিচে টাইম, দ্যাট মিনস ভেলোসিটি। অর্থাৎ সরণ সময় গ্রাফের ঢাল বা নতি সেটা ভেলোসিটি নির্দেশ করে। এরপরে কোনো একটি গাড়ি পূর্ব দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে চলে, উত্তর দিকে তার গতিবেগের উপাংশ কত হবে? হ্যাঁ, তাহলে বেগ একটি ভেক্টর রাশি, তাই এটিকে বিভিন্ন দিক বরাবর উপাংশে ভাঙা যায়। এখানে পূর্ব এবং উত্তর দিক পরস্পর 90, যেহেতু গাড়িটি সম্পূর্ণ পূর্ব দিকে চলছে আর উত্তর দিক, এর কোনো গতি নাই, উত্তর দিকের বেগের উপাংশ হবে VY sin থিটা। এখন ভি 30 মিটার, থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, কাজে এখানে 30 মানে 0 ডিগ্রি হয়, তাহলে উত্তর দিকে গাড়িটির গতির উপাংশ হবে 0 মিটার পার সেকেন্ড। এরপরের প্রশ্ন, কোন শর্তে তড়িৎমক্ষণ নল থেকে ক্যাথোড নির্গত হয়? ক্যাথোড নির্গত হয় যখন গ্যাসের চাপ খুব কম থাকে, দুই ইলেকট্রোডের মধ্যে উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করা হয়। হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয় কেন? অথবা কোন ধরনের মৌলের পারমাণবিক গুরুতর ভগ্নাংশ হয়? হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন কোনো ইলেকট্রন থাকে না, হাইড্রোজেন আয়নে কোনো ইলেকট্রন থাকে না। বোর তত্ত্ব ইলেকট্রনের কক্ষপথ নিয়ে আলোচনা করো, তাই ইলেকট্রন না থাকায় বোর তত্ত্বে প্রযোজ্য নয়। এরপরের প্রশ্ন, পারমাণবিক ভগ্নাংশ সাধারণত দেখা যায় আইসোটোপের ক্ষেত্রে, অর্থাৎ কোনো মৌলের বিভিন্ন আইসোটোপের ভর ভিন্ন ভিন্ন হয়, গড় পারমাণবিক ভর ভগ্নাংশ হয়। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, একটি স্টপওয়াচ চক্রাকারে ডায়ালে 120টি ঘর আছে, এর সাহায্যে কোন কোন সময় পরিমাপ করে পাওয়া যায়? তারপরে আমরা যদি উত্তরটা দেখি, 120টি ঘর আছে, এর সাহায্যে কোনো সময় পরিমাপ করে পাওয়া গেল 50 সেকেন্ড। এই ঘড়ির সময় পরিমাপে শতকরা ত্রুটি কত? ডায়ালে মোট ঘর 120, ঘরের মান 60 / 120 অর্থাৎ 0.5, অর্থাৎ যন্ত্রের ত্রুটি 0.5 সেকেন্ড। শতকরা ত্রুটি গুণ 100 অর্থাৎ 1%, শতকরা ত্রুটি হচ্ছে 1%। এরপরে একটি সাধারণ তুলোযন্ত্রে তুলাপাত্রে দুটি ভর আলাদা, এই তুলাযন্ত্রে দুটি তুলাপাত্রে বস্তুটিকে রেখে ভর পাওয়া গেল যথাক্রমে 45 সেকেন্ড ও 45.5 সেকেন্ড। বস্তুটির প্রকৃত ভর কত? তাহলে প্রথমে পরিমাপ 45 গ্রাম, দ্বিতীয় পরিমাপ 45.5 গ্রাম, প্রকৃত ভর দুটো যোগ করে 2 দ্বারা ভাগ 45.25, উত্তর প্রকৃত ভর হচ্ছে 45.25। কোনো বস্তুকে কলকাতা ও দার্জিলিংয়ে যথাক্রমে সাধারণ তুলোযন্ত্র, ভালো করে তোমরা পড়ে নেবে, অথবাটা সমদ্রুতিতে কোনো বস্তু সমবেগে সম্পন্ন হতে পারে কিনা ব্যাখ্যা করো। হ্যাঁ, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হতে পারে। যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তবে তার বেগ ধ্রুব থাকে, তখন বস্তুটি সমবেগে গতি হয়। বলের সংযোজন সংক্রান্ত সামান্তরিকের সূত্রটি যদি দুটি বল একই বিন্দুতে ক্রিয়া করে এবং তাদের মান ও দিক সামান্তরিকের দুটি বাহু দ্বারা প্রকাশ করা যায়, তবে তাদের লব্ধি সেই সামান্তরিকের কর্ণ দ্বারা প্রকাশ করা যায়, এটিকে বলে সামান্তরিক সূত্র বলে। এরপরের প্রশ্ন, সেটা হচ্ছে তোমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিবেদন। নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমান এবং সেই বলের দিকে ঘটে, গাণিতিক F সমান m, যেখানে বল F, ভর m, ত্বরণ a, প্রতিবেদন। যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া না করে তবে F সমান 0 হয়, m এ, তাহলে m এ সমান 0 হয়, যেহেতু m সমান 0 নয় কাজেই ত্বরণ a সমান 0 হলে বেগের কোনো পরিবর্তন, অর্থাৎ বস্তুটি যদি স্থির থাকে তাই চিরস্থির থাকে, আর যদি গতিশীল থাকে সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। অর্থাৎ কোনো বস্তুর বাহ্যিক বল না থাকলে বস্তুটির স্থির থাকবে আর সমবেগে সরলরেখা চলতে থাকবে, এটি নিউটনের প্রথম গতিসূত্র। এরপরের প্রশ্ন, সেটা হচ্ছে বলের ঘাতের সংজ্ঞা দাও, বলের ঘাতের বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান প্রমাণ করো। কোনো বস্তুর উপর অল্প সময়ের জন্য ক্রিয়াশীল বল সেই বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। গাণিতিকভাবে বলের ঘাত হচ্ছে F × T, এখানে F হচ্ছে প্রযুক্ত বল, T হচ্ছে বলের ক্রিয়াকাল। তাহলে বলের ঘাত হবে বস্তুর ভরবেগের পরিবর্তন। ধরা যাক একটি বস্তুর ভর m, প্রথমে বস্তুর বেগ u এবং t সময় পরে বেগ v হয়। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে F সমান m, আবার a সমান v - u/t। সুতরাং F সমান m × v - u/t, উভয় পাশে t গুণ করলে F × T mv - u, সরলীকরণ করলে F সমান mv - mu। এখন mv অন্তিম ভরবেগ, mu হচ্ছে প্রাথমিক ভরবেগ, অর্থাৎ F সমান ভরবেগের পরিবর্তন, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এরপরের প্রশ্ন তোমার কি হলো 5 নম্বর, 147 কেজি ভরে একটি বস্তুতে 15 কিলোগ্রাম ওয়েট বল প্রয়োগ করা হলো, বস্তুর ত্বরণ কত? 2 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? তো m সমান 147 গ্রাম, আর কেজিতে নিলে 1000 দ্বারা ভাগ 0.147 গ্রাম বল, 15 গ্রাম ওয়েট, 15 × 9.8, অর্থাৎ এর সাথে 10 × 10⁻³ কারণ এটা নিউটন। ত্বরণ হচ্ছে a সমান F/m,
এ সমান 0.147 ডিভাইডেড 1 অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড। এখন ভি সমান ইউ প্লাস এটি, এখন ইউ তো শূন্য, পরে বাকি মানগুলি বসালে 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে বেগ 2 মিটার পার সেকেন্ড। এরপরে প্রকৃতিতে কোলিনের দুইটি আইসোটোপ যেটা দেওয়া আছে তোমার, এই যে এটি আইসোটোপ দেওয়া আছে যার 3:1 অনুপাতে মিশে থাকে, কোলিনের পারমাণবিক ওজন গণনা করো। তাহলে আমরা যদি দেখি সেখানে কী হবে, অনুপাত 35:37, 3:1 গড় পারমাণবিক ভর। তাহলে 35 গুণ 3 আর 37 গুণ 1 ডিভাইডেড 3 + 1, অর্থাৎ এখানে 142কে 35, উত্তর পারমাণবিক ভর 35.5। এরপরের প্রশ্ন, একটি পরমাণুর সবচেয়ে বাইরে এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, মৌলের পরমাণু ক্রমাঙ্ক এবং যোজ্যতা কত? তো এম কক্ষপথে তৃতীয় কক্ষপথ, আর ইলেকট্রন বিন্যাস 283, মোট ইলেকট্রন এখানে 13, অতএব পারমাণবিক সংখ্যা 13, যোজ্যতা হচ্ছে 3। হ্যাঁ, তাহলে পারমাণবিক সংখ্যা 13 এবং যোজ্যতা 3। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে এ এক্স উপরে এ বি এরকম আছে, পরস্পর সমস্থানিক হলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এটা যদি মান নির্ণয় করো, সমস্থানিকের ধর্ম হলো পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার সমান, ভর সংখ্যা ভিন্ন হয়, অর্থাৎ বি সমান ডি কিন্তু এ সমান নট সি। হ্যাঁ, তাহলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, বি সমান ডি স্কোয়ার, মানে বি এর পরিবর্তে ডি বসালে এটা শূন্য হয়ে যায়, টোটাল রেজাল্টটাই শূন্য হবে। এরপরে আমরা নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য, অত্যন্ত শক্তিশালী বল। নিউক্লিয় বল খুবই শক্তিশালী আকর্ষণ বল, যা পরমাণু নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রনকে একত্রে ধরে রাখতে পারে। এই বল খুব অল্প দূরত্বে 10⁻⁻15 মিটার পর্যন্ত কার্যকর থাকে। এর বেশি দূরত্বে নিউক্লিয় বল প্রায় কাজ করে না। সংক্ষেপে নিউক্লিয় বল খুব শক্তিশালী, নিউক্লিয় বলের কার্যপরিসর খুব কম, স্বল্প পাল্লা। এরপরে আমরা চলে যাব সর্বশেষ গ্রুপ ডিতে এখানে টোটাল 3টি প্রশ্ন আছে, অথবা সহ 6টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্নের উত্তর দেখাবো। প্রথম প্রশ্ন, আয়তন মাপক চোঙের সাহায্যে জলের থেকে হালকা কোনো বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করবে? পূর্ণ দ্রব ত্রুটি বলতে কি বুঝো? জলের থেকে হালকা বস্তুর আয়তন নির্ণয়। জলের থেকে হালকা বস্তু জলে ভাসে, তাই সরাসরি ডুবে যায় না। পদ্ধতি, প্রথমে মাপনী চোঙে কিছু জল নিয়ে তার পার্ট নিতে হবে V1, তারপর একটি ভারী পাথরের সাথে বস্তুটিকে বেঁধে জলে ডুবাও, নতুন পার্ট V2। এবার শুধু পাথর ডুবিয়ে পার্ট নাও V3, তাহলে বস্তুর আয়তন হবে V সমান V2 - V3। পূর্ণ দ্রব ত্রুটি, যখন কোনো যন্ত্রে পরিমাপ করার সময় শূন্য চিহ্ন সঠিক স্থানে না থাকে, তখন যে ত্রুটি হয় তাকে পূর্ণদ্রব্য ত্রুটি বলে। আমাদের 1 নম্বরের এখন অথবাটা দেখব, D1 এবং D2 ঘনত্বের দুটি পদার্থকে সমবারে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত? তার আগে আমরা যদি দেখি রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র, তারপরে এই প্রশ্নটা আমরা পরে দেখতেছি, এটাও আমরা পরে দেখব। যাই হোক, এরপরে যদি বলি রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, কোনো বিচ্ছিন্ন সিস্টেমে, অর্থাৎ যেখানে বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করে, সিস্টেমের মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত। গাণিতিকভাবে সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ। নিউটনের তৃতীয় সূত্র থেকে প্রমাণ, ধরা যাক M1 M1 দুটি বস্তু একই সরলরেখা বরাবর যথাক্রমে U1 U2 আদিবে চলছে। সংঘর্ষের পরে তাদের বেগ যথাক্রমে V1 V2। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, সংঘর্ষের সময় প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর F12 বল প্রয়োগ করে, তখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর F21 বল প্রয়োগ করে, অর্থাৎ F12 সমান -F21। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল ও ভরবেগের পরিবর্তনের হার প্রথম বস্তুর জন্য F12 সমান mv1 - u1/t, দ্বিতীয় বস্তুর জন্য m21, অর্থাৎ m2 v2 - u2। এখন মান বসানো হলে এখানে তারপরে টি চলে গেল, ক্যালকুলেশন করলে যেটা দ্বারা m1 u1 m2 u2 m1 v1 m2 v2, অর্থাৎ সংঘর্ষের আগে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ। এটাই রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রের গাণিতিক রূপ। অর্থাৎ আমরা ইতিমধ্যে তোমার 1 নম্বর দিয়ে দিলাম, 2 নম্বরও দিয়ে দিলাম। এরপর বোরের পরমাণুবলের স্বীকার্যগুলি। বোরের পরমাণুবলের স্বীকার্যগুলি, একটা নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে ইলেকট্রন ওই কক্ষপথ ঘোরার সময় শক্তি বিকিরণ করে না। ইলেকট্রন এক কক্ষ থেকে অন্য কক্ষে গেলে শক্তি শোষণ বা বিকিরণ করে। প্রতিটি কক্ষপথের শক্তি নির্দিষ্ট। আয়নী ভবন বিভবের সংজ্ঞা দাও। নিষ্ক্রিয় মৌলের বাহ্যিক কক্ষে 4টি ইলেকট্রন না থাকার কারণ। আয়নী ভবন, কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথ থেকে একটি ইলেকট্রন সম্পূর্ণভাবে অপসারণ করে পরমাণুটি ধনাত্মক আয়নে পরিণত করতে যে সর্বনিম্ন বিভব বা শক্তির প্রয়োজন তাকে আয়নী ভবন বিভব বলে। নিষ্ক্রিয় গ্যাসগুলো বাহ্যিক কক্ষ সম্পূর্ণ পূর্ণ থাকে। সাধারণত স্থিতিশীল বিন্যাস হলো 288। এই পূর্ণ কক্ষে থাকার কারণে তারা রাসায়নিক বিক্রিয়া অংশ নিতে চায় না, তাই এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। তাহলে আমরা
এক এক করে তোমার এই 3 এবং অথবা সহ উত্তর দিয়ে দিলাম। এখন বাকি থাকলো আমাদের অথবা D1 এবং 10 কেজি ভরের এরকম দুটো। তাই D1 D2 ঘনত্বের, ধরা যাক দুটি পদার্থের ঘনত্ব D1 এবং D2 এগুলো সমভরে মেশানো হয়েছে। ধরি প্রতিটি পদার্থের ভরে প্রথম পদার্থের আয়তন ঘনত্বের সূত্র হচ্ছে রো সমান M/V। প্রথম পদার্থের আয়তন V1 সমান M/D1, দ্বিতীয় পদার্থের আয়তন V2/MD2, মোট ভর M প্লাস M অর্থাৎ 2M, মোট আয়তন V সমান V1 প্লাস V2, তাই M/D1 প্লাস M/D2। এখানে এমটা কমন নিলে এটা মিশ্রণের ঘনত্ব হবে ডি, মোট ভর ডিভাইডেড মোট আয়তন, মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে D সমান 2 ডিভাইডেড 1/D1, এটা আর একটু সিম্পলিফাই করলে D সমান 2D1D2 ডিভাইডেড D1 প্লাস D2। অর্থাৎ সমভরে মিশ্রণে মেশালে ঘনত্ব হবে D সমান 2D1D2 ডিভাইডেড, হ্যাঁ, এই যে লাস্টের যে এক্সপ্রেশনটা সেটা, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব অথবা, যেটা অঙ্ক 2-এর অথবা অঙ্ক প্রশ্ন। 10 কেজি ভরের একটি বস্তুর উপর স্থির মানে একটি বল 10 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো। তাহলে ধরা যাক বস্তুর ভর 10 কেজি, তাহলে 10 সেকেন্ডে বস্তুর উপর একটি স্থির ধ্রুব বল প্রয়োগ করেছে, তারপর বল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর তারপর 10 সেকেন্ডে বস্তুটি 200 মিটার পথ অতিক্রম করছে। এখন বল বন্ধ হওয়ার পরের গতি, বল বন্ধ হলে আর কোনো ত্বরণ থাকে না, তাই বস্তুটি সমবেগে চলে। তাই V সমান h/t, অর্থাৎ এখানে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ডে শেষ বেগ হবে 20 মিটার। তো প্রথম 10 সেকেন্ডে ত্বরণ ধরেই বস্তুটির শুরুতে ছিল স্থির ছিল গতিতে V সমান u প্লাস এটি, u সমান 0, মানগুলি বসিয়ে দিলে ত্বরণ a সমান 2 মিটার, বল নির্ণয় F সমান ma, তাহলে 10 গুণ 2 অর্থাৎ 20 নিউটন। অনায়াসে উত্তর কিন্তু হয়ে গেল, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম এটা তো দেখলাম। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক এই টোটাল প্রশ্ন। আসলে আমি প্রতিটি প্রশ্নের উত্তরে বিশ্লেষণ সহ দেখিয়েছি। তোমরা ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।